হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফিজিক্স ফিউশন। আমি বিজন এবং আজকে যে আমি মেন পয়েন্টসগুলো আলোচনা করব তার আগে আমি দুটো কোশ্চেন করে নেব। তো এখানে চিন্তার কোনো কারণ নেই, এই কোশ্চেনের অ্যান্সার আমি এই ভিডিওতেই দেবো। ফার্স্ট কোশ্চেন, যেটা আমি ইলেকট্রোস্ট্যাটিক্সের লেকচার অনে শেষে বলেছিলাম, যে আমরা জানি যে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, মানে প্রোটন প্রোটন পরস্পরকে বিকর্ষণ করবে, ইলেকট্রন ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করবে। আবার আমরা জানি যে বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে, মানে প্রোটন ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করবে। কিন্তু আমরা এর আগের লেকচারে দেখেছিলাম যে একটা পেনকে আমি চুলের সঙ্গে ঘষে সেই পেনটাকে যখন ছোটো ছোটো কাগজের টুকরোর কাছে আনছিলাম, সেই পেনটা ছোটো ছোটো কাগজের টুকরোকে আকর্ষণ করছিল। কিন্তু ওই কাগজের টুকরো কোনো আধান ছিল না, না পজিটিভ আধান না নেগেটিভ আধান, কোনো আধানই ছিল না। তা সত্ত্বেও কেন ওই পেনটা কাগজের টুকরোকে আকর্ষণ করলো? এটা আমার ফার্স্ট কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সার যখন আমি তড়িদাবেশ পড়াবো, মানে ইলেকট্রোস্ট্যাটিক্স ইন্ডাকশন পড়াবো, তখন তোমরা পেয়ে যাবে। সেকেন্ড কোশ্চেন, তোমরা যখন আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়বে তখন তোমরা জানতে পারবে যে কোনো বস্তুর গতিবেগ বৃদ্ধি পেলে ওই বস্তুর ভরও বৃদ্ধি পায়, মানে গতিবেগ বৃদ্ধি পেলে বস্তুর ভর বৃদ্ধি পাবে। তো তোমাদের কোশ্চেন হতে পারে, এই যে ট্রেন চলছে, বাস চলছে, এতে তো কোনো ভর বৃদ্ধি পায় না। দেখো, এতেও ভর বৃদ্ধি পায় আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী, কিন্তু এই ভর বৃদ্ধির পরিমাণ এতই কম যে সেটা গণনার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, সেটাকে আমরা অনুভবও করতে পারবো না। তাহলে কখন অনুভব করতে পারবো? এই বস্তুর গতিবেগ বা কোনো বস্তুর গতিবেগ যখন আলোর গতিবেগের কাছাকাছি হবে। পৃথিবীতে কোনো বস্তুর সবচেয়ে গতিবেগ কার বেশি? পৃথিবীতে সবচেয়ে গতিবেগ আলোর বেশি। ঠিক আছে, তার গতিবেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এত গতিবেগ নিয়ে চলে আলো। ঠিক আছে, এর চেয়ে বেশি স্পিডে যাওয়া কোনোদিনও সম্ভব নয়। সেটাও কোথা থেকে জানবে? আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে। তো এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কী বলছে? কোনো বস্তুর গতিবেগ বৃদ্ধি পেলে ওই বস্তুর ভরও বৃদ্ধি পাবে। তো আমার কোশ্চেন এখানে যে তাহলে কি ভরও যেমন পদার্থের একটা ভৌত ধর্ম, আধানও পদার্থের একটা ভৌত ধর্ম, তাহলে ভর যদি বৃদ্ধি পায় তাহলে কি চার্জের পরিমাণও বৃদ্ধি পাবে? তার মানে ধরো এখানে তুমি আছো, তোমার বন্ধু আছে, এবার এখানে একটা চার্জ আছে 10 মাইক্রোকুলাম। তাহলে তুমি কত চার্জের মান দেখবে? 10 মাইক্রোকুলাম। তোমার বন্ধু কত চার্জের মান দেখবে? 10 মাইক্রোকুলাম। এইবার তোমার বন্ধু বড় লোক হয়ে গেছে, তোমার বন্ধু এখন প্লেনে চড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই চার্জটাকেও নিয়ে যাচ্ছে, 10 মাইক্রোকুলাম চার্জটাকেও নিয়ে যাচ্ছে তোমার বন্ধু। এইবার তুমি এখান থেকে এই চার্জের মান কত দেখবে? তোমার বন্ধু কিন্তু 10 মাইক্রোকুলাম্বই দেখছে, কারণ তোমার বন্ধুর সাপেক্ষে এই চার্জ স্থির। তাহলে তোমার সাপেক্ষে তো এই চার্জ স্থির নয়, এই চার্জ গতিশীল। তাহলে এক্ষেত্রে এই চার্জের মান কত দেখবে? 10 মাইক্রোকুলাম, বেশি না কম? ঠিক আছে, এখানে যদি ভর থাকতো, ভর কিন্তু বৃদ্ধি পেত, সেই বৃদ্ধির পরিমাণ খুব কম হলেও ভর বৃদ্ধি পেত এখানে। কিন্তু আধান কি বৃদ্ধি পাবে কি পাবে না, সেটাই তোমাদের কাছে কোশ্চেন। তো এই কোশ্চেনের অ্যান্সার কখন পাবে? যখন তোমরা আধানের অপরিবর্তনীয়তা পড়বে, মানে যখন আমি এটা পড়াবো তখন এই কোশ্চেনের অ্যান্সার দেবো। তোমরা জানলে কমেন্ট বক্সে জানাতে পারো। ঠিক আছে, তো এখানে অনেকের কোশ্চেন হতে পারে যে দাদা এই চ্যাপ্টারে এত ডিটেলসে গিয়ে কেন পড়াচ্ছ? এই চ্যাপ্টার তো এক্সামে তেমন কোনো কোশ্চেন আসে না এই চ্যাপ্টার থেকে। তা তোমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, ঘর যখন তৈরি হয় ঘরের ভিতটা কিন্তু মজবুত করে তৈরি করতে হয়, নয় পরবর্তীতে যতই বালি সিমেন্ট ইট দাও না কেন সেই ঘর মজবুত হবে না। তো তোমাদের 12-এর ক্ষেত্রেও ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারটা একটা ভিত। ঠিক আছে, এখানে যদি তুমি ঠিকমতো কনসেপ্ট ক্লিয়ার না করো পরবর্তীতে তোমাদের সমস্যা হবে। আর যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের জন্য তো অবশ্যই পড়তে হবে, এবং প্রশ্ন অনেক সময় ঘুরিয়ে দেয় এবং এর সঙ্গে এর ওপর বেস করে দেয়, এবং সেই কোশ্চেনে অ্যান্সার করতে তোমাদের সমস্যা হবে। তার জন্য তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা পুরো কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে। ঠিক আছে, সবার প্রথমে আমি আলোচনা করব তড়িতাদানের ধর্ম বা প্রপার্টিজ অফ চার্জ। দেখো, এই প্রকৃতিতে সবারই কোনো না কোনো ধর্ম আছে। মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম সময়ের সঙ্গে পরিবর্তন হওয়া। মানুষকে লক্ষ্য করলে দেখতে পারবে মানুষ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে। রাজনীতিবিদদের ধর্ম কি? রাজনীতিবিদদের ধর্ম জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া। তেমনি স্কুল লাইফে স্টুডেন্টদের বা ছাত্রদের ধর্ম কি? স্কুল ছুটি হলেই গার্লস স্কুলের উদ্দেশ্যে রওনা দেওয়া। তো আমাদের বাড়ি বাতকুল্লা, মানে নদীয়ার বাতকুল্লাতে, এখানে কি? এখানে বয়েজ স্কুলের পাশেই গার্লস স্কুল আছে। ঠিক আছে, তো যখন আমাদের ছুটি দিত দেখতাম কিছু বন্ধুর বাড়ি এই দিক হওয়া সত্ত্বেও, গার্লস স্কুল ধরো এই দিকে, বাড়ি এই দিক হওয়া সত্ত্বেও এই দিক দিয়ে ঘুরে যেত বাড়ি। ঠিক আছে, তো এমন হতো যে গার্লস স্কুল ছুটিও তবুও কী করতো, অভ্যাস হয়ে গেছিলো, তো ওই দিক দিয়ে ঘুরেই বাড়ি যেত। তো এরকম একটা ধর্ম, মানে সবারই কিছু না কিছু ধর্ম থাকে। তেমনই তড়িতাধান বা ইলেকট্রিক চার্জেরও কিছু ধর্ম থাকে, সেই ধর্ম নিয়েই আমি আলোচনা করব। সেই ধর্মের মধ্যে কি পড়ে? একটা আধানের সংযোজন বা অ্যাডিক্টিভিটি অফ চার্জ, আধানের তড়িতাধানের নিত্যতা সূত্র বা কনজারভেশন অফ চার্জ, আধানের কোয়ান্টাম বা
কোয়ান্টাইজেশন অফ চার্জ এবং আধানের অপরিবর্তনীয়তা। তো ফার্স্ট কি আধানের সংযোজন বা অ্যাডিক্টিভিটি অফ চার্জ, এটা খুব সোজা। দেখো আধান কি, আধান একটা স্কেলার রাশি, ভর কি, ভরও একটা স্কেলার রাশি, মানে এদের শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই। তাহলে এদেরকে আমরা কি করতে পারি, এদেরকে বীজগাণিতিক সংখ্যার মতো যোগ বিয়োগ করতে পারি। যেমন ভরকে আমরা যোগ বিয়োগ করতে পারি, তড়িতাধানকেও তেমনভাবে আমরা যোগ বিয়োগ করতে পারি। ধরো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে n সংখ্যক তড়িতাধান আছে। তো ফার্স্ট তড়িতাধানের চার্জ হচ্ছিল Q1, সেকেন্ড তড়িতাধানের আধান হচ্ছিল Q2, থার্ড Q3 ডট 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 Q1। এখন যদি আমি বলি এই সিস্টেমের পুরো সিস্টেমের মানে n সংখ্যক আধানের টোটাল চার্জ কত, খুব সহজ, আমরা বীজগাণিতিক যোগ করে দেবো। টোটাল চার্জ Q ইকুয়াল টু হবে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস ডট 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 প্লাস Qn। এইবার ধরো একটা সিস্টেম আছে, ঠিক আছে, এই বক্স আছে, এই বক্সের মধ্যে কি আছে, চারটে ধরো আধান আছে, একটা 10 মাইক্রোকুলাম, একটা ধরো 5 মাইক্রোকুলাম, একটা ধরো -5 মাইক্রোকুলাম, আর একটা কি 3 মাইক্রোকুলাম। এইবার যদি আমি বলি এই সিস্টেমটার মধ্যে কত বা এই বক্সটার মধ্যে কত চার্জ আছে, তাহলে তোমরা কিভাবে নির্ণয় করবে, খুব সহজ, টোটাল চার্জ ইকুয়াল টু প্রত্যেকটা চার্জের যোগফল, তার মানে কি হবে 10 প্লাস 5 মাইনাস 5 প্লাস 3 মাইক্রোকুলাম, তাহলে টোটাল কত হবে 13 মাইক্রোকুলাম। খুব সহজ, এটাকে কি বলবো, এটাকেই বলবো আধানের সংযোজন বা অ্যাডিক্টিভিটি অফ চার্জ। সেখানে আমরা কি আলোচনা করব, সেখানে আলোচনা করব তড়িতাধানের নিত্যতা নীতি। তার আগে আমি মুছে নিই। দেখো এর নোট তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, আমি টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করেছি, সেখানে গেলেই তোমরা এর উপর যত নোট হয় সমস্ত নোট পেয়ে যাবে। তো তোমরা দেখো ডিসক্রিপশন বক্সে চ্যানেল গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন হতে পারো। তড়িতাধানের নিত্যতা নীতি বা কনজারভেশন অফ চার্জ, এখানে কি বলছে, এখানে বলছে যে কোনো বিচ্ছিন্ন সংস্থার মধ্যে মোট আধান সর্বদা ধ্রুবক থাকে, মানে অপরিবর্তিত থাকে। সবার প্রথমে আমাদেরকে কি জানতে হবে, বিচ্ছিন্ন সংস্থা কি। বিচ্ছিন্ন সংস্থা হলো এমন একটা সংস্থা, ধরো একটা বাউন্ডারি, যে বাউন্ডারির মধ্যে না বাইরে থেকে কোনো চার্জ আসতে পারবে বা বাইরে থেকে কোনো এনার্জি আসতে পারবে বা বাইরে থেকে কোনো মাস আসতে পারবে, না ভেতর থেকে বাইরে কিছু যেতে পারবে, মানে এনার্জি, মাস বা চার্জ। এক্ষেত্রে আমরা কি আলোচনা করব, যেহেতু চার্জ নিয়ে আলোচনা করব, তাহলে এখান থেকে বুঝতে হবে আইসোলেটেড সিস্টেম মানে বাইরে থেকে না এর মধ্যে কোনো চার্জ আসতে পারবে, না এখান থেকে বাইরে কোনো চার্জ যেতে পারবে, তাহলে সেই সিস্টেমকে আমরা কি বলবো, আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সংস্থা। তো এখানে কি বলছে, তড়িতাধানের নিত্যতা নীতি। তো এখানে বলছে যে এর মধ্যে যদি কোনো চার্জ থাকে, তুমি যাই করো না কেন সেই চার্জের মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। ধরো আমার কাছে এই পেন আছে এখন, আর এই কাপড়টা আছে, ঠিক আছে, আমি এই দুটো এই আইসোলেটেড সিস্টেমের মধ্যে নিয়ে গেলাম, তাহলে যখন এর মধ্যে নিয়ে গেলাম তাহলে এদের টোটাল চার্জ কত, এদের টোটাল চার্জ হবে 0 প্লাস 0, টোটাল চার্জ 0, কারণ এদের কোনো চার্জই নেই। এখন আমি কি করব, এর মধ্যে নিয়ে গিয়ে এটাকে ঘষবো, ঠিক আছে, ঘষার ফলে কি হবে, এইটা নেগেটিভ চার্জ হয়ে যাবে, এটা পজিটিভ চার্জ তৈরি হয়ে যাবে। তাহলে এখানে কোশ্চেন হতে পারে, তাহলে কি তড়িতাধানের নিত্যতা নীতি ভুল, এর মধ্যে চার্জ তৈরি হয়ে গেল না, ভুল না, এখানে টোটাল চার্জ দেখতে হবে। তাহলে এখানে টোটাল চার্জ কত, দেখো এখান থেকে যে কটা ইলেকট্রন এটাই যাবে, এখানে সেই কটা ইলেকট্রনের ঘাটতে হবে, মানে এখানে যে পরিমাণ পজিটিভ চার্জ এখানে সে পরিমাণ নেগেটিভ চার্জ। ধরো n সংখ্যক ইলেকট্রন এখানে গেছিলো, তাহলে এক্ষেত্রে নেগেটিভ চার্জ কত, -ne। তাহলে এখানে n সংখ্যক ইলেকট্রনের ঘাটতি, মানে n সংখ্যক প্রোটন আছে, তাহলে সেক্ষেত্রে চার্জ কত হবে, প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ সমান, তার মানে +ne। তাহলে টোটাল চার্জ কত হবে, টোটাল চার্জ 0, মানে বিচ্ছিন্ন সংস্থার মধ্যে অল টাইম চার্জ কি থাকবে, 0 থাকবে, সরি মানে অল টাইম চার্জ অপরিবর্তিত থাকবে। এখন তো আমি 0 চার্জ নিলাম তাই 0 হবে। এবার যদি আমি এইটাই ধরো চার্জ ছিল 5 মাইক্রোকুলাম, ঠিক আছে, এখন আমি এর মধ্যে নিয়ে যাই করি না কেন, এই টোটাল চার্জ এই সিস্টেমের মধ্যে টোটাল চার্জ অল টাইম যাই করি না কেন ওই সেই 5 মাইক্রোকুলামই থাকবে। তার মানে বিচ্ছিন্ন সংস্থার মধ্যে টোটাল চার্জের কোনো পরিবর্তন হবে না, অল টাইম কি হবে, অল টাইম ধ্রুবক হবে বা অপরিবর্তিত হবে। এইবার কি আলোচনা করব, এইবার আলোচনা করব আধানের কোয়ান্টাইন। দেখো কোনো বস্তুতে পজিটিভ চার্জ আছে, তার মানে আমরা কি বুঝবো, ওই বস্তুতে ইলেকট্রন সংখ্যার ঘাটতি আছে। আবার কোনো বস্তুতে নেগেটিভ আছে, তাহলে আমরা কি বুঝবো, ওই বস্তুতে কিছু সংখ্যক ইলেকট্রন আছে। তার মানে পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ যাই হোক না কেন, তার কারণ মেন কারণ কি, তার মেন কারণ হচ্ছিল ইলেকট্রন।
এইবার ইলেকট্রন সবচেয়ে মানে পৃথিবীতে বা এই বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে ক্ষুদ্রতম আধান, মৌলিক আধান হচ্ছে ইলেকট্রন। এর চেয়ে কম চার্জ তুমি পেতে পারো না। তো ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনিক চার্জ হচ্ছে 1.6 × 10⁻90 কুলম। আমি শুধু মান বলছি, ঠিক আছে। ইলেকট্রনিক চার্জ কি? ইলেকট্রনিক চার্জ নেগেটিভ, তো সামনে কি হবে? মাইনাস হবে। তো দেখো এই ইলেকট্রনের চার্জ অল টাইম কি হবে? ধরো আমি এখানে ঘষলাম, এখান থেকে ধরো 5টা ইলেকট্রন এখানে গেল। দেখো ইলেকট্রন সংখ্যা প্রচুর যায়, আমি হিসাবের সুবিধার জন্য বলছি 5টা ইলেকট্রন এখান থেকে এখানে গেল। তাহলে এক্ষেত্রে চার্জ কত হবে? এর চার্জ হবে 5 × E -5 × E। এবার যদি 6টা ইলেকট্রন যেত -6 × E, মানে E মানে কি? ইলেকট্রনের আধান। এইবার এমন তো হতে পারে না 5.5টা ইলেকট্রন যাবে, 6.5টা ইলেকট্রন যাবে, না এমন হতে পারে না। সবসময় কি? সবসময় ভগ্নাংশ হবে না, সবসময় পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে। মানে কোনো বস্তুর আধান একটি ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হবে। এটাই কি বলছে? এটাই আধানের কোয়ান্টাম নীতি বলছে। মানে ধরো এইটা ধরো একটা কাপড়, ঠিক আছে, এইটা পেন, এখান থেকে এখানে n সংখ্যক ইলেকট্রন গেছে, তাহলে এক্ষেত্রে চার্জ কত হবে? -ne। এখানে n সংখ্যক ইলেকট্রনের ঘাটতি, তাহলে এক্ষেত্রে চার্জ কত হবে? n × p। p মানে প্রোটনের ইলেকট্রন, মানে n, প্রোটনের মান আবার ইলেকট্রনের মানের সমান n × e। মানে চার্জ যাই হোক না কেন সবসময় একটা পূর্ণ সংখ্যার গুণিতক হিসাবে হবে, ঠিক আছে। ইলেকট্রনের সঙ্গে একটা পূর্ণ সংখ্যা থাকবে, সে পূর্ণ সংখ্যা কি হতে পারে? 0, 1, 2, 3, এমন হতে পারে না 1.5, 1.6, কারণ এরকম ইলেকট্রন তো হওয়া সম্ভবই না। হাফখানা ইলেকট্রন হওয়া সম্ভবই না। ইলেকট্রন সবসময় একখানা হতে পারে, দুখানা হতে পারে। তার মানে কি? কোনো বস্তুর যদি চার্জ থাকে সেই চার্জের মান হবে ইলেকট্রনের সংখ্যার পূর্ণ গুণিতক। মানে সেই ধরো কোনো বস্তুতে চার্জ কিউ আছে, সেই চার্জের মান হবে কি? প্লাস মাইনাস একটা পূর্ণ সংখ্যা ইন্টু ইলেকট্রনের চার্জ, ঠিক আছে। তো এন এর মান কত হতে পারে? যদি কোনো বস্তুতে চার্জ না থাকে সেই এন এর মান 1 হতে পারে, চার্জ থাকলে পরে 1, 2, 3, 4 ... এরকম হতে পারে, ঠিক আছে। আধানের কোয়ান্টাম নীতি আমরা বুঝে গেলাম। এইবার আধানের অপরিবর্তনীয়তা কাকে বলে সেটা আমরা বুঝবো। খুবই সহজ। অপরিবর্তনীয়তায় কি বলছে? যে কোনো বস্তুর আধানের মান স্থির অবস্থায় যা থাকবে গতিশীল অবস্থাও আধানের মান সে একই হবে। মানে কিউ স্থির অবস্থায় যে আধানের মান ইকুয়াল টু কি হবে? কিউ গতিশীল অবস্থায় ওই আধানের মান। তার মানে কি? যখন তুমি নিচ থেকে ওই প্লেনে দেখছিলে ওই আধানটাকে, সেই 10 মাইক্রোকুলম্বই দেখবে, আধানের মানের কোনো পরিবর্তন হবে না গতি বাড়ার জন্য। কিন্তু যদি মাসের বা ভরের কথা আমরা ভাবতাম, ভরের মান কিন্তু পরিবর্তন হতো, ভরের মান বৃদ্ধি পেত। তো আধানের অপরিবর্তনীয়তা আমরা জেনে গেছি। এইবার পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী কাকে বলে সেটা আমাদের জানতে হবে। মানে কন্ডাক্টর, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টর কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। দেখো এই একটা ব্যাটারি আছে, পজিটিভ নেগেটিভ দিক আছে, ঠিক আছে। এই একটা বাল্ব আছে, একটা প্রান্ত জোড়া আছে এবং অপর প্রান্তকে ধরো আমি পেনের মাধ্যমে যুক্ত করলাম, ঠিক আছে। এরকম আছে, অপর প্রান্তকে আমি এই পেনের মাধ্যমে, পেনটা কি প্লাস্টিকের তৈরি বা মার্কার প্লাস্টিকের তৈরি, এখান দিয়ে আমি যুক্ত করলাম, তাহলে কি লাইটটা জ্বলবে? সহজেই বুঝতে পারছো লাইটটা জ্বলবে না। কিন্তু এখানে যদি আমি একটা অ্যালুমিনিয়ামের তার দিয়ে যুক্ত করি, লাইটটা জ্বলে যাবে। তার মানে এখান থেকে সহজেই বুঝতে পারছি যে কিছু কিছু বস্তু আছে যার মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারছে না, আবার কিছু কিছু বস্তু আছে যার মধ্যে দিয়ে তড়িৎ সহজেই চলাচল করতে পারছে। তার মানে যার মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারছে না সহজে, তাকে আমরা কি বলবো? অপরিবাহী বা ইনসুলেটর। সেই ইনসুলেটরের উদাহরণ কি? কাঁচ, প্লাস্টিক, কাঠ, এগুলো ইনসুলেটরের উদাহরণ। এর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না। এবং যার মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে তাকে আমরা কি বলবো? পরিবাহী বা কন্ডাক্টর। তো এগুলোর উদাহরণ কি হবে? তামা, রূপা বা সিলভার, তারপরে ধাতব পাত, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, এগুলো কি? এগুলো হচ্ছিল একটা পরিবাহীর উদাহরণ। সবচেয়ে ভালো কন্ডাক্টর কি, মানে পরিবাহী কি? রূপো। তাহলে অনেকের কোশ্চেন হতে পারে, তো যে বাইরের যে কারেন্টের তারগুলো থাকে, ইলেকট্রিসিটির তারগুলো থাকে, সেখানে রূপো না দিয়ে কেন অ্যালুমিনিয়াম বা তামার তার দেওয়া হয়? দেখো রূপো দিলে চোরকে রূপো রাখবে? কারণ রূপো খুব ভালো কন্ডাক্টর, ঠিক আছে, রূপোর রোধ খুব কম, খুব ভালো কন্ডাক্টর, তার সত্ত্বেও রূপো দেয় না, কারণ রূপোর হিউজ অ্যামাউন্ট অফ মানি, ঠিক আছে, প্রচুর পয়সা খরচ হবে এবং চোর সেই তার রাখবেও না, সেই কারণে কি হয়? রূপো দেওয়া হয় না। এইবার
পরিবাহী অপরিবাহী জানলাম, অর্ধপরিবাহী কাকে বলে বা সেমিকন্ডাক্টর কাকে বলে। দেখো পরিবাহীর মধ্যে দিয়ে খুব সহজেই তড়িৎ যেতে পারে, অপরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে না। এবার এমন কিছু পদার্থ আছে যাদের মধ্যে দিয়ে পরিবাহীর মতো অত ভালো তড়িৎ যায়ও না, আবার কন্ডাক্টরের মধ্যে একদমই যায় না এমনটাও নয়, এদের দুটোর মাঝামাঝি অবস্থায় থাকে, তাদেরকে আমরা কি বলবো, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। তো তোমরা অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর পরবর্তীতে পড়বে, তোমাদের ক্লাস 12-এর চ্যাপ্টারের মধ্যেই আছে, সিলেবাসেই আছে, ঠিক আছে, তখন আমি ডিটেলসে আলোচনা করব। তো এখন পরিবাহী অপরিবাহীকে সেইটাই তোমাদের মেন ফোকাস করা উচিত, ঠিক আছে। তো দেখো তোমাদের মনে এখন কোশ্চেন জাগতে পারে যে কি এমন পরিবর্তন হলো যার কারণে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ সহজেই চলাচল করতে পারছে কিন্তু অপরিবাহীর মধ্যে দিয়ে সহজে চলাচল করতে পারছে না, এর কারণ কি? এর ডিটেলসে যদি আমরা ঢোকার চেষ্টা করি, ধরো একটা পরিবাহীর অ্যাটম আমরা আঁকলাম, পরিবাহীর পরমাণু, পরিবাহী কি ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দিয়ে তৈরি, অপরিবাহী কি ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দিয়ে তৈরি। তো দুটোরই কেন্দ্রে কি থাকে, দুটোরই কেন্দ্রে প্রোটন নিউট্রন থাকে এবং তার চারপাশে ইলেকট্রন ঘুরতে থাকে। এটা ধরো কন্ডাক্টর, এটা ইনসুলেটর মানে অপরিবাহী। তো এখানেও কি থাকবে, প্রোটন নিউট্রন থাকবে, তার চারপাশে ইলেকট্রন ঘুরতে থাকবে। তো কি হয় যে কন্ডাক্টরগুলো থাকে তার সঙ্গে শেষ কক্ষের ইলেকট্রনের যে আকর্ষণ, কেন্দ্রকের সঙ্গে ওই কন্ডাক্টরের শেষ কক্ষের ইলেকট্রনের যে আকর্ষণ, সেই আকর্ষণ বলের মানে এতই কম যে এই ইলেকট্রনগুলো ওই পরিবাহীর মধ্যে দিয়ে ঘোরাফেরা করতে পারে, একটা অ্যাটম থেকে অন্য অ্যাটমে, তার থেকে অন্য অ্যাটমে এরকম চলাচল করতে পারে, ঠিক আছে, কারণ এদের সঙ্গে কেন্দ্রকের আকর্ষণ বল খুব কম। সে কোন কক্ষের ইলেকট্রন, একদম লাস্ট কক্ষের ইলেকট্রন, এরা কি ওই পরিবাহীর মধ্যে দিয়ে চলাচল করতে পারে ওই ইলেকট্রনগুলো। ওই ইলেকট্রনগুলোকে আমরা কি বলি, মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রনের জন্যই কি হয়, কন্ডাক্টর তড়িৎ পরিবহন করতে পারে সহজেই, কারণ তড়িতের মেন সোর্স কি বা মেন উৎস কি, তড়িতের মেন সোর্স বা মেন উৎস হচ্ছিল চার্জ বা আধান বা ইলেকট্রন বলতে পারো, ঠিক আছে। সেই ইলেকট্রন যখন চলাচল করতে পারে তার মানে কি তড়িৎ চলাচল করতে পারে, তার মানে পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে বলেই ওর মধ্যে দিয়ে সহজে চলাচল করতে পারে। কিন্তু যদি অপরিবাহীর ক্ষেত্রে দেখো, ওর ক্ষেত্রে কেন্দ্রকের সঙ্গে যে শেষ কক্ষের ইলেকট্রন, তাদের আকর্ষণ বল হিউজ, বিশাল পরিমাণ আকর্ষণ বল, ঠিক আছে। এক্ষেত্রে কি হয়, ইলেকট্রন এক্ষেত্রে শেষ কক্ষ ত্যাগ করতে পারে না, এক পরমাণু থেকে অন্য পরমাণু যেতে পারে না, ইলেকট্রন যেতে পারে না মানে আধান যেতে পারে না, আধান থেকে কি তৈরি হয়, তড়িৎ তৈরি হয়, তার মানে তড়িৎও যেতে পারবে না। তার মানে কি ইনসুলেটরের মধ্যে দিয়ে কোনো মুক্ত ইলেকট্রন নেই। কন্ডাক্টরের মধ্যে যেমন মুক্ত ইলেকট্রন ছিল, সহজে চলাচল করতে পারছিল, ইনসুলেটরের মধ্যে সেই মুক্ত ইলেকট্রনটা নেই, সেই কারণে ইনসুলেটর তড়িৎ পরিবহন করতে পারে না। আর কন্ডাক্টরের ধর্ম আলাদা, মানে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর ধর্মটা পুরোপুরি আলাদা, ঠিক আছে। সেই ধর্ম তোমরা যখন অর্ধপরিবাহী পড়বে তখন আমি বলবো। তো এটা আমরা বুঝে গেলাম। এইবার তড়িদাবেশ বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন কি সেটা আমাদের বুঝতে হবে। তো এখানেই আমরা কাগজ কেন আকর্ষণ করছিল সেটা আমরা জানতে পারবো। দেখো তড়িদাবেশের ডেফিনেশনে যদি আমরা যাই তাহলে কি বলছে, কোনো আহিত বা তড়িৎগ্রস্ত বস্তুকে যদি একটি অনাহিত পরিবাহী মানে কন্ডাক্টর বা অপরিবাহী মানে ইনসুলেটরের কাছে আনি, তো ইনসুলেটর বা পরিবাহীর মধ্যে তড়িতাদানের সৃষ্টি হয়। এই ঘটনাকে আমরা কি বলবো, এই ঘটনাকে আমরা বলবো তড়িদাবেশ। দেখো তার মানে কি, আমাদের টাচও করতে হচ্ছে না, কোনো অন্তরক মানে কোনো পরিবাহী বা কন্ডাক্টর বা কোনো অন্তরক, এদের কাছে যদি আমরা কোনো চার্জড বা তড়িৎগ্রস্ত বস্তু আনি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে ওই বস্তুর মধ্যে তড়িতাদানের সৃষ্টি হচ্ছে। তো সেই তড়িতাদান কীভাবে সৃষ্টি হয়, কাছাকাছি জায়গায় এখানে যা চার্জ থাকে তার অপোজিটটা এখানে তৈরি হয় এবং দূরবর্তী অঞ্চলে তার বিপরীত আদান তৈরি হয়। মানে ধরো এখানে যদি নেগেটিভ থাকে এখানে কি তৈরি হবে, পজিটিভ হবে, আর এখানে নেগেটিভ হবে। এখানে ধরো পজিটিভ আছে, এখানে কি তৈরি হবে, নেগেটিভ তৈরি হবে, এখানে কি হবে, পজিটিভ তৈরি হবে। মানে কাছের পৃষ্ঠে কি হবে, বিপরীত জাতীয় আদান তৈরি হবে এবং দূরের পৃষ্ঠে সমজাতীয় আদান তৈরি হবে। তো এইটা তড়িদাবেশের সংজ্ঞা, ঠিক আছে। মানে একটা তড়িৎগ্রস্ত বস্তুকে ধরো এই একটা পেন, এই পেনটাকে আমি চুলের সঙ্গে ঘষলাম, এই পেনের মধ্যে কি হবে, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে, নেগেটিভ তড়িৎগ্রস্ত হবে। এই পেনটাকে ধরো আমি, এটা একটা তামার পাত, ঠিক আছে, এখানে আমি আনলাম, তো কি হবে, এই তামার পাতের এই পৃষ্ঠে নেগেটিভ আছে, তার মানে এই পৃষ্ঠে পজিটিভ তৈরি হয়ে যাবে এবং এই পৃষ্ঠে নেগেটিভ আদান তৈরি হয়ে যাবে। টাচ করবো না, শুধুমাত্র কাছে আনার জন্যই তড়িতাদান সৃষ্টি হচ্ছে। তো এখানে কোশ্চেন যে কি কারণ যে এই তড়িতাদান সৃষ্টি হচ্ছে, এই তড়িতাদানের সৃষ্টির কারণ কি। যদি আমরা এর অ্যাটমিক লেভেলে চলে যাই তাহলে কিভাবে বুঝবো, দেখো এটা একটা কন্ডাক্টর, ঠিক আছে, বা একটা ধাতব পাত, অ্যালুমিনিয়ামের পাত হতে পারে, তামার পাত হতে পারে। এখানে কি হচ্ছে, এখানে আমি পেনটাকে এনেছি, পেনটা কি নেগেটিভ তড়িৎগ্রস্ত। এবার কি হবে, দেখো ইলেকট্রনকে বিকর্ষণ করবে,
এর মধ্যে কি আছে, এটা একটা কন্ডাক্টর, এর মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন আছে যারা সহজেই ঘোরাফেরা করতে পারে। তাহলে এই যে কাছের ইলেকট্রনগুলো এরা কি হবে, এরা এইদিকে চলে যাবে, এদিকে ইলেকট্রনের ঘনত্ব বেশি বেড়ে যাবে, আর এদিকে কি হবে, এদিকে ইলেকট্রনের সংখ্যা হ্রাস পাবে, তার মানে এখানে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে, তার মানে এক্ষেত্রে পজিটিভ চার্জ তৈরি হয়ে যাবে, এক্ষেত্রে এদিকে নেগেটিভ চার্জ তৈরি হয়ে যাবে। মানে কাছ যেখানে নিকটতম স্থান সেখানে কি হবে, সেখানে পজিটিভ চার্জ তৈরি হবে এবং দূরবর্তী স্থানে নেগেটিভ চার্জ তৈরি হবে। এটা কন্ডাক্টরের ক্ষেত্রে। তাহলে তোমাদের প্রশ্ন জাগবে যে ইনসুলেটরে কি দোষ করলো, ইনসুলেটরে তো মুক্ত ইলেকট্রন ছিল না, তা সত্ত্বেও ইনসুলেটর কেন পজিটিভ নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, মানে কন্ডাক্টরের মতো এরকম পজিটিভ নেগেটিভ চার্জ তৈরি হয়ে যাচ্ছে। তো সেই ঘটনার ব্যাখ্যা তোমাদের আবার অ্যাটমিক লেভেলে যেতে হবে, সেখানে কি দেখতে পাবে, দেখো কি হয়, এই দেখো একটা আমি ইনসুলেটর, মানে ইনসুলেটর বলতে কি, আমি কাগজের টুকরো নিলাম, ঠিক আছে, ওই কাগজের টুকরোর একটা অ্যাটম নিলাম, অ্যাটম হলে কি হবে, ওর কেন্দ্রে কি থাকবে, ওর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকবে, তার চারপাশে কি হবে, ইলেকট্রন ঘুরতে থাকবে, তাই তো, এরকমভাবে ঘুরতে থাকবে। এইবার যদি আমি কি করি, এইবার একটা পেনকে আমি ওই পেনটাকে নেগেটিভ তড়িৎগ্রস্ত, ওই পেনটাকে আমি কাছে আনলাম, তখন কি করবে, এই নেগেটিভ আধানগুলো কি করবে, এর যে ইলেকট্রন, এই ইলেকট্রনকে রিপালশন করবে, মানে বিকর্ষণ করবে। তো সেক্ষেত্রে কি হবে, এদের যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বা অ্যাটমিক স্ট্রাকচারের একটু পরিবর্তন হবে, কি হবে, এই ইলেকট্রনগুলো বিকর্ষণ হবে এবং বিকর্ষণ হয়ে সেটা এরকম আসবে, এটা ধরো প্রোটন নিউট্রন, ইলেকট্রনগুলো এই দিক থাকার প্রবণতা বেশি দেখাবে, ঠিক আছে, এই দিকে কম। তার মানে এখানে আমি পেন এনেছিলাম, তার মানে কি হবে, ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে, ইলেকট্রনগুলোর এই দিকে থাকার প্রবণতা বেশি এবং এই দিকে থাকার প্রবণতা কম হয়ে দাঁড়াবে। তার মানে কি হবে, এই দিকে একটা পজিটিভ চার্জ তৈরি হয়ে যাবে, এদিকে নেগেটিভ চার্জ তৈরি হয়ে যাবে। তার মানে ওই কাগজের টুকরোর কাছে যখন আমি পেন নিচ্ছিলাম, ওই সামনের পৃষ্ঠে কী তৈরি হচ্ছিল, নেগেটিভ চার্জ তৈরি হয়ে যাচ্ছিল, সরি সামনের পৃষ্ঠে পজিটিভ চার্জ তৈরি হয়ে যাচ্ছিলো, কারণ ওই এর মধ্যে যে ইলেকট্রন ছিল, এক্সট্রা ইলেকট্রন, সেই এক্সট্রা ইলেকট্রনগুলো কী করছিল, ওই কাগজের অ্যাটমের যে ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রনগুলোকে ধাক্কা দিচ্ছিল, বিকর্ষণ বল করছিল, ওরা কি দূরবর্তী অঞ্চলে যেতে চাইছিল, তার মানে বাইরের পৃষ্ঠে যেতে চাইছিল। এবং সামনের পৃষ্ঠে কি, সামনের পৃষ্ঠে পজিটিভ আধান তার মানে তৈরি হয়ে যাচ্ছিল। এবার পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করবে, তার মানে যখনই নেবো সামনের পৃষ্ঠে পজিটিভ ছিল, তাহলে পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করবে। সেই কারণেই এই পেনটা কি করছিল, ওই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছিল। এমন না যে কাগজের টুকরো নিস্তরিত ছিল, পেনটা আনার সঙ্গে সঙ্গে কাগজের মধ্যে কি আবেশের ফলে কাগজের মধ্যে পজিটিভ নেগেটিভ আধান অলরেডি তৈরি হয়ে গেছিল, সেই কারণেই আকর্ষণ বল হচ্ছিল। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, তড়িদাবেশ হয়ে গেছে। এবার আমরা কি বলবো, আবেশীয় আধান এবং আবিষ্ট আধান কাকে বলে। আবেশীয় আধান, যে আধানের প্রভাবে এই আবেশের সৃষ্টি হয়, এই আধানকে কি বলবো, এই আধানের প্রভাবে এই আবেশের সৃষ্টি হয়েছে, এই আধানকে বলবো আবেশীয় আধান। এবং আবেশের ফলে যে আধান তৈরি হয় সেই আধানকে কি বলবো, আবিষ্ট আধান বলবো। এই যে আবেশের ফলে এই দুটো আধান তৈরি হয়েছে, এই দুটো আধানকে আমরা আবিষ্ট আধান বলবো। এইবার তোমাদের এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এই তড়িদাবেশ পড়ার সময়, সেটা কি, একটা হচ্ছিল নিকটতম স্থানে কি, নিকটতম স্থানে বিপরীত আধান, এতে যে আধান থেকে তার বিপরীত আধান তৈরি হয়, এবং দূরবর্তী স্থানে কি, এই আধানের সম আধান তৈরি হয়। আর একটা কি মনে রাখতে হবে, এই আধানটাকে যদি আমি এখনই তৎক্ষণাৎ সরিয়ে নিই, ঠিক আছে, এই ইলেকট্রনগুলো আবার কি হবে, তাদের স্বাভাবিক অবস্থায় আসার চেষ্টা করবে এবং তৎক্ষণাৎ কি হবে, তৎক্ষণাৎ আবার নিস্তরিত হয়ে যাবে। আবার আমি কাছে আনবো, আবার এরকম হয়ে যাবে, আবার দূরে সরাবো, আবার নিস্তরিত হয়ে যাবে। ঘটনাটা বোঝা গেল। এইবার আমরা তড়িৎ পর্দা কাকে বলে বা ইলেকট্রিক স্ক্রিন কাকে বলে সেটা আমরা বুঝবো। তার আগে তোমাদের একটা ধর্ম তোমাদের জানতে হবে। তো সেটা কি, ইলেকট্রন বা প্রোটন তড়িতাদান সবসময় কি পদার্থের বাইরের পৃষ্ঠে বা কন্ডাক্টরের, মানে ভালো করে বলতে গেলে কন্ডাক্টরের বাইরের পৃষ্ঠে অবস্থান করে। সেটা কেন করে সেটা তার আগে তোমাদের একটা উদাহরণ দিই। ধরো তোমরা 10 জন লোক এই ঘরের মধ্যে আছে বা এই একটা গোলকের মধ্যে আছে, গোলক দিয়ে বোঝালে বেশি ভালো হবে। তো কি হবে, তোমাদের 10 জন লোককে ছেড়ে দিয়েছি, ঠিক আছে, 1 2 3 4 10 জন লোক। এইবার আমি বলে দিয়েছি যে একজন লোকের এর মধ্যে কোভিড পজিটিভ আছে, তাহলে তোমরা কি করবে, প্রত্যেকে পরস্পর থেকে দূরে সরে যেতে চাইবে। তাহলে দূরে সরে যেতে গেলে কোন দিকে যেতে চাইবে, একটা এখানে থাকবে, একটা এইখানে, একটা এইখানে, একটা এইখানে। তো ইলেকট্রন প্রোটনের ক্ষেত্রেও তো তাই হয়। যদি কোনো কন্ডাক্টরকে আমি আধান দিই, তার মানে একই পরিমাণ আধান দিচ্ছি, সব এক জাতীয় আধান। প্রোটন দিলে মানে কোনো সংখ্যায় ইলেকট্রন সংখ্যা ঘাটতি হলে তাহলে সেই সংখ্যায় শুধুমাত্র প্রোটন থাকবে, আবার কোনো সংখ্যায় যদি ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় তাহলে সেখানে শুধুমাত্র ইলেকট্রন থাকবে। এবার ইলেকট্রন কি করে, পরস্পরকে বিকর্ষণ করে। এখানে যদি ইলেকট্রন ছাড়ি, অল টাইম ওই ইলেকট্রনগুলো কোথায় চলে যাবে,
পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করবে, মোটামুটি পরিবাহী থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু পরিবাহী থেকে বেরোতে পারবে না, ওরা পরিবারের মধ্যে ঘোরাফেরা করতে পারবে কিন্তু পরিবাহী থেকে বেরোতে পারবে না। তাহলে আধানগুলো কোথায় থাকে? আধানগুলো অল টাইম পরিবাহীর পৃষ্ঠের বাইরে থাকে। বোঝা গেল? এইবার তড়িৎ পর্দা কি? তড়িৎ পর্দা হচ্ছে এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে কোনো স্থানকে বাইরের কোনো তড়িতাদানের যে প্রভাব, সেই প্রভাব থেকে আমরা মুক্ত রাখতে পারি। মানে ধরো এখানে আমি কিছু একটা টেলিভিশন সেট রেখে দিলাম, ঠিক আছে, টেলিভিশন সেট বা রেডিও সেট, হ্যাঁ, তার চারপাশে আমি কি তামা, মানে তামা কি কন্ডাক্টর, এখানে পরিবাহী রাখতে হবে, পরিবাহীর বাইরের পৃষ্ঠে আধান অবস্থান করে। তো এখানে একটা কন্ডাক্টরের জাল রেখে দিলাম, এখানে ধরো আমি কোনো একটা পেন নিয়ে আসলাম, ঠিক আছে, পেনে নেগেটিভ চার্জ আছে, পেনটা নিয়ে আসলাম, এর ভেতরের কি কোনো এই পেনের আধানের কোনো প্রভাব আমরা দেখতে পাবো না, কারণ আধান কি হবে, যত আধান সৃষ্টি হবে সব বাইরের পৃষ্ঠে চলে যাবে, এর বাইরের পৃষ্ঠে থাকবে, তাহলে ভেতরের পৃষ্ঠে আমরা কিছু দেখতে পারবো না। তো সেটাকে আমরা কি বলবো, এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাকে আমরা বলবো তড়িৎ পর্দা বা ইলেকট্রিক স্ক্রিন। ঠিক আছে, ছবিটা তোমরা বইয়ে দেখবে, বই আরও ক্লিয়ার বুঝতে পারবে। তো দেখো এই ইলেকট্রিক স্ক্রিনের ব্যবহার আমরা অনেক জায়গায় করি, টেলিভিশন সেট, রেডিও সেট, এতে মানে হিউজ পরিমাণ এই তড়িৎ পর্দা বা ইলেকট্রিক স্ক্রিনের ব্যবহার করা হয়। এইবার স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ, তার আগে আমি মুছে নিই। স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ বা গোল্ড লিপ ইলেকট্রোস্কোপ। তো স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ জানার আগে আমাদের তড়িৎ বীক্ষণ বা ইলেকট্রোস্কোপ কি সেটা আমাদের জানতে হবে। তো তড়িৎ বীক্ষণ কি? তড়িৎ বীক্ষণ হচ্ছিল এমন একটা যন্ত্র যার মাধ্যমে আমরা তড়িতাদানের অস্তিত্ব এবং তড়িতাদানের প্রকার, মানে কি জাতীয় তড়িতাদান সেটা আমরা নির্ণয় করতে পারি। মানে কোনো বস্তুতে তড়িতাদান আছে কি নেই সেটা আমরা স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবো। এবং যদি তড়িতাদান থাকে সেই তড়িতাদান কি প্রকারের, ধনাত্মক আদান না পজিটিভ আদান নাকি নেগেটিভ আদান, কোন প্রকারের, সেইটা আমরা এই স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণের মাধ্যমে জানতে পারবো। আর একটা ঘটনা জানতে পারবো, কোনো পদার্থ নিলাম সেটা পরিবাহী, ধরো এই পেনটা পরিবাহী না অপরিবাহী, সেটা আমরা এই স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণের মাধ্যমে জানতে পারবো। তো তড়িৎ বীক্ষণ অনেক অনেক রকমের তড়িৎ বীক্ষণ যন্ত্র আছে, তার মধ্যে একটা আছে পিতবল তড়িৎ বীক্ষণ যন্ত্র, আর একটা কি স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র। তো পিতবলের তেমন ইউজ হয় না, কারণ পিতবলের থেকে স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র বেশি সেন্সিটিভ, খুব কম আদান থাকলেও স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র সেটাকে ডিটেক্ট করতে পারে, তার জন্য আমরা স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্রকেই বেশি গুরুত্ব দিই। তো স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র কি? স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র হলো এমন এক প্রকার যন্ত্র যার মাধ্যমে আমরা তড়িতাদানের অস্তিত্ব এবং কি প্রকারের তড়িতাদান আছে সেটা আমরা নির্ণয় করতে পারি। তো যদি এর গঠন তোমরা আঁকতে যাও, আমি এক এক করে গঠন আঁকবো এবং তাদের বর্ণনা দেব। তো প্রথমে কি? প্রথমে থাকে একটা ধাতব পাত, ঠিক আছে, এই ধাতব পাতের সঙ্গে কি থাকে? ধাতব পাতের সঙ্গে সোনার পাত যুক্ত থাকে। কেন এই সোনার পাত যুক্ত করা হয় সেটাও আমি বলবো, ঠিক আছে। এই ধরো এলন এলন, দুটি এলন এল টু, দুটো সোনার পাত যুক্ত থাকে। তো এরা কিভাবে কাজ করে? ধরো আমি এই পেনটা চুলের সঙ্গে ঘষলাম, এখন এই পেনের মধ্যে চার্জ আছে, এই পেনটাকে যখন আমি এখানে টাচ করব, পেনের মধ্যে ইলেকট্রন ছিল, অধিক সংখ্যক ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো কি হবে? এখান দিয়ে যাবে, যেহেতু এটা কন্ডাক্টর, এই পুরো পাত যে নেওয়া হবে সেটা একটা ধাতব পাত এবং সেটা কন্ডাক্টর হতে হবে যার মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারবে। তো কী হবে? এখানে আমি পেনটাকে টাচ করব, কী হবে? এই চার্জ যাবে যাবে, তো এটাতেও যাবে এটাতেও যাবে, এটাও নেগেটিভ চার্জ হয়ে যাবে এটাও নেগেটিভ চার্জ হয়ে যাবে। তো নেগেটিভ নেগেটিভ কী করে? পরস্পরকে বিকর্ষণ করবে। তো ওই সোনার পাত দুটো কী হবে? পরস্পরকে বিকর্ষণ করে এরকম ছড়িয়ে যাবে। তো সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এই পেনের মধ্যে চার্জ আছে, ঠিক আছে। এইবার এর মধ্যে কি প্রকারের চার্জ আছে সেটা আমরা কিভাবে জানবো? আমরা কি করব, এখানে আগে একটা জানা চার্জ দিয়ে রাখবো। ধরো পজিটিভ চার্জ আমি দিয়ে রেখেছি, ঠিক আছে। তো পজিটিভ চার্জ কী হবে? এখানে পজিটিভ তৈরি হয়ে যাবে, এখানে পজিটিভ তৈরি হয়ে যাবে, এরা কী হবে? এরা পরস্পর থেকে বিকর্ষণ করে ছড়িয়ে যাবে। তো আমি কি করব, এই পেনটাকে নিয়ে পেনের চার্জ জানার জন্য এখানে দেব। তো পেনের কী হবে? নেগেটিভ চার্জ যাবে, ইলেকট্রন যাবে, সেই ইলেকট্রন গিয়ে এই পজিটিভ চার্জকে কমিয়ে দেবে, মান কমিয়ে দেবে, ফলে কি হবে? এদের বিকর্ষণ বল কমে যাবে। তার মানে কি? বিকর্ষণ বল কমে গেল, তার মানে আমরা বুঝতে পারলাম এর বিপরীত চার্জ আছে। আমরা আগে জেনেছিলাম এটা পজিটিভ চার্জ, তার মানে এর বিপরীত চার্জ আছে, তার মানে কি? এটাতে নেগেটিভ চার্জ আছে। ধরো কোনোভাবে আমি এটাতে পজিটিভ চার্জ তৈরি করে ফেললাম, তাহলে কি হবে? এই পেনটাকে যখন আমি টাচ করব, এতে পজিটিভ চার্জের পরিমাণ আরও বেড়ে যাবে, আরও বেশি বৃদ্ধি পাবে, তখন কীরকম হয়ে যাবে? তখন এরকম হয়ে যাবে, ঠিক আছে। তার মানে বেশি বৃদ্ধি পেলে যদি এদের দূরত্ব বৃদ্ধি বেশি পায়, তাহলে আমরা বুঝতে পারবো সেম জাতীয় আধান আছে, তার মানে এক্ষেত্রে কি? এক্ষেত্রে পজিটিভ চার্জ আছে। বোঝা গেল স্বর্ণপত্রের ব্যবহার। এইবার এখানে কেন সোনার পাত দেওয়া হয় সেটা কোশ্চেন,
ফার্স্ট তার অ্যান্সার হলো, দেখো সোনার পাতকে, এটা মেয়েরা ভালো জানবে যে সোনার পাতকে পিটিয়ে প্রচুর পাতলা করা যায়। তো এখানে যত পাতলা হবে তত আমরা ভালো বুঝতে পারবো ছড়াচ্ছে নাকি একই জায়গায় রয়ে গেছে, ঠিক আছে। একটু চার্জ দিলে আমরা বুঝতে পারবো ছড়িয়ে গেছে। আর সেকেন্ড কারণ, সোনার পাত আমরা যদি এখানে লোহা দিতাম কি হতো, লোহা বায়ুর সঙ্গে বা জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে জং ধরে যেত, তাহলে খুব তাড়াতাড়ি তড়িৎবিক্ষণ যন্ত্রটা নষ্ট হয়ে যেত। কিন্তু সোনার পাত রাসায়নিক বিক্রিয়া করে না কারোর সঙ্গে, ফলে সোনার পাত বিক্রিয়া করবে না, সোনার পাত ওই একই রকম থেকে যাবে, তাহলে তড়িৎবিক্ষণ যন্ত্র নষ্ট হবে না। তাহলে দুটো কারণ কি জানলাম, একটা ছিল সেটাকে পিটিয়ে খুব পাতলা করা যায়, আর দুই রাসায়নিক বিক্রিয়া করে না। তো এখানে কি করা হয়, এখানে টিনের পাত দেওয়া হয়। টিনের পাত কেন দেওয়া হয়, দেখো এখানে ধরো এক প্রকার চার্জ তৈরি হয়ে গেল, পজিটিভ চার্জ, ঠিক আছে। আর এই টিনের পাতকে কি করা হয়, মাটির সঙ্গে ভূমির সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। এখানে ধরো পজিটিভ চার্জ আছে, তাহলে তড়িদাবেশের ফলে এই প্রান্তে কি তৈরি হয়ে যাবে, এই প্রান্তে নেগেটিভ চার্জ তৈরি হয়ে যাবে, এই প্রান্তে নেগেটিভ চার্জ তৈরি হয়ে যাবে, তাই তো। তো এই প্রান্তে নেগেটিভ চার্জ, এই প্রান্তে নেগেটিভ চার্জ, তার মানে এই প্রান্তে কি বিপরীত জাতীয় আধান তৈরি হয়ে যাবে বাইরের পৃষ্ঠে। বিপরীত জাতীয় মানে সমজাতীয়, এর যা চার্জ, তো সমজাতীয় আধান বাইরের পৃষ্ঠে তৈরি হবে এবং বিপরীত জাতীয় আধান ভেতরের পৃষ্ঠে তৈরি হবে। এবার বাইরের পৃষ্ঠ কি আছে, মাটির সঙ্গে যুক্ত করা আছে, এখান থেকে ইলেকট্রন গিয়ে এই চার্জকে নিউট্রাল করে দেবে, এখানে কোনো চার্জ থাকবে না। এখানে থেকে এখানে ইলেকট্রন গিয়ে কি হবে, এখানে কোনো চার্জ থাকবে না, তার মানে ভেতরের কক্ষে চার্জ থাকবে। এখানে কি হবে, প্রোটন, এখানে ইলেকট্রন, বিকর্ষণ বল আরও বাড়িয়ে দেবে, আরও দূরত্ব বাড়বে। মানে খুব কম পরিমাণ চার্জ দিলেও আমরা এদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবো, ঠিক আছে। এরা নড়ছে কি দূরত্ব বাড়ছে কি কমছে, সেটা টিনের পাত দিলে আরও সহজে বুঝতে পারবো। তো এর মধ্যে কি করা হয়, টিনের পাত দেওয়া কেন হয় বোঝা গেল, সেটা মাটির সঙ্গে কেন যুক্ত করা হয় সেটাও বোঝা গেল। এবার দেখবা এর মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া হয়, মানে CaCl2 দেওয়া হয়। কেন দেওয়া হয়, দেখো জলীয় বাষ্প এক প্রকারের কন্ডাক্টর তোমরা ভাবতে পারো। তো জলীয় বাষ্প যদি এর মধ্যে থাকে তাহলে কি করবে, এর থেকে আধান নিয়ে নেবে, তাহলে এদের যে আকর্ষণ বল বা বিকর্ষণ হয়ে পরস্পরের থেকে দূরে সরে যাওয়া সেটা কম হবে, তাহলে আমরা খুব কম বুঝতে পারবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হয়, CaCl2 দেওয়া হয়, অনাদ্র CaCl2 দেওয়া হয়, ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া হয়। এরা কী করে, বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে নেয়, এর মধ্যেকার বাতাস কি হয় একদম শুষ্ক হয়ে যায়। তো এখান থেকে কোনো আধানের ক্ষরণ তার জন্য হতে পারে না। CaCl2 কেন দেওয়া হয় বোঝা গেল। এইবার এটাকে কি করা হয়, কাচের বাক্সের মধ্যে রাখা হয়। কেন রাখা হয় আর বলে দেওয়ার হয়তো প্রয়োজন নেই, কারণ বাইরে থেকে এটা শোষণ করে কি করছে, এখানে শুষ্ক করছে, আবার কী হবে বাইরে থেকে তো জলীয় বাষ্প চলে আসবে, তাই না। তো এই কারণে এই পুরো সিস্টেমটাকে কি করা হয়, পুরো সিস্টেমটাকে কাচের বক্সের মধ্যে রাখা হয়। তার মানে কি, স্বর্ণপত্র তড়িৎবিক্ষণের ব্যবহারকে সেটা আমরা জেনে গেলাম। এর মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো বস্তুতে তড়িতাদান আছে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি, এবং যদি তড়িতাদান থাকে সেই তড়িতাদান কি প্রকৃতির, পজিটিভ না নেগেটিভ, সেটাও আমরা এই স্বর্ণপত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি, স্বর্ণপত্র তড়িৎবিক্ষণের মাধ্যমে। আর একটা কাজ এই স্বর্ণপত্র তড়িৎবিক্ষণের মাধ্যমে করা হয়, ধরো এটাকে আমি ফ্রেশ করে আঁকছি, ঠিক আছে। সোনার দুটি পাত, এদের মধ্যে ধরো পজিটিভ চার্জ আছে। এইবার আমার দেহ কন্ডাক্টর নাকি অপরিবাহী সেটা আমি কিভাবে জানবো, আমি মাটির সঙ্গে ভূমির সঙ্গে যুক্ত আছি, তো আমি কি করবো, এখানে হাত দেবো, কি হবে, আমার শরীর থেকে মাটি থেকে আমার শরীরের সমস্ত ইলেকট্রন এসে এই পজিটিভ নেগেটিভকে কি নিউট্রাল করে দেবে, এই পাত দুটো কীরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তার মানে আমি বুঝতে পারবো যে আমার শরীর কন্ডাক্টর। এইবার আমি এই পেনটা যেহেতু ইনসুলেটর, আমি কি করব, এই পেনটাকে নিয়ে এরকম রাখবো, তো কি হবে, আমার শরীর থেকে কোনো ইলেকট্রন এর মধ্যে দিয়ে যেতে পারবে না, এর মধ্যে দিয়ে এখানে যেতে পারবে না, এদের দূরত্ব কমবে না। তার মানে আমরা বুঝতে পারবো যে এইটা অপরিবাহী। তো এরকমভাবেই কোনটা পরিবাহী না কোনটা অপরিবাহী সেটা আমরা স্বর্ণপত্র তড়িৎবিক্ষণের মাধ্যমে নির্ণয় করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং যদি মনে হয় যে এই ভিডিওটা দেখে তোমরা কোনো উপকার পাচ্ছ তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। তোমাদের কোনো গ্রুপ থাকলে সেই গ্রুপেও তোমরা শেয়ার করতে পারো। তো তোমাদের যদি এই চ্যাপ্টারের সমস্ত নোটের প্রয়োজন হয় অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে তোমরা সেখানে জয়েন করো। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিনেও নেক্সট লেকচার নিয়ে আমি আলোচনা